স্টুডেন্টস, আগের ভিডিওতে তোমাদের সাথে আমি টি এর আগে অবধি ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করছিলাম, আজকে আমি টি থেকে তোমাদের আলোচনা করছি। তো দেখো, এই যে ওয়ার্ল্ডের সবচেয়ে লার্জেস্ট টি প্রডিউসিং যে দেশগুলো, সেগুলো একটু খেয়াল রাখবে কী কী আছে। চায়না, সেকেন্ডে আছে আমাদের ইন্ডিয়া, থার্ড হচ্ছে কেনিয়া, ফোর্থ শ্রীলঙ্কা, আর ফিফথ হচ্ছে টার্কি। আর মনে রাখবে আমাদের এখানে ইন্ডিয়ার এখানে মেজর যে টি প্রডিউসিং স্টেট কী কী রয়েছে: আসাম, ওয়েস্ট বেঙ্গল, তামিলনাড়ু আর কেরালা। ঠিক আছে। আর বিভিন্ন ভ্যারাইটির টি হয় সেটা তো তোমরা জানো, তার মধ্যে কিছু ফেমাস যেরকম আছে একটু মনে রাখবে: দার্জিলিং, আসাম আর নীলগিরি টি। এবার দেখো আছে, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে নিউট্রিশনাল ভ্যালু অফ টি। তো এখান থেকে চারটে যেটা তোমাদের মনে থাকবে ভালো ভালো যেগুলো আছে সেগুলো একটু তোমরা পড়তে পারো। দেখো, প্রথম পয়েন্টটা কি বলেছে, যে টি মানে চা খেলে কি হবে না, আমাদের বডিটা স্টিমিউলেট হয়, মানে এনার্জি আসবে। কেন না, চাতে থাকে ক্যাফিন, যেটা কফিতেও আরও বেশি পরিমাণে থাকে। নেক্সট আছে, দেখো টিতে কন্টেন্ট কী কী থাকে: ফ্ল্যাভোনয়েডস থাকে, ট্যানিনস থাকে, ভোলাটাইল অয়েল থাকে আর ভিটামিন বি কমপ্লেক্স থাকে। এগুলো সব আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। তারপর দেখো পলিফেনলস যেটা টিতে রয়েছে, এটা আমাদের ব্লাড বা রক্তে থাকা কোলেস্টেরল লেভেলসগুলো কমায়। তো এটা খুব ভালো জিনিস, তাই তো এই জন্য দেখো হাই ব্লাড প্রেশার যাদের রয়েছে বা হেপাটাইটিস, যেটা লিভারের ডিজিজ, সেগুলোর থেকে কিওর হওয়া যায়। নেক্সট আসছে প্যান্থোথেনিক অ্যাসিড, ক্যাফেন অ্যান্ড থিওফাইলাইন প্রেজেন্ট ইন টি, আমাদের নার্ভের জন্য ভালো আর হার্টের জন্য ভালো। তারপর মানে চায়ের পাতায় থাকা ফ্লুরাইড রয়েছে অনেক বেশি পরিমাণে, যেটা আমাদের টুথ ডিকে মানে দাঁত পচে যাওয়ার থেকে বাধা দেয়, আটকায় আর কি। তারপর দেখো রয়েছে ব্ল্যাক টি, মানে যেটা লিকার চা, তার মধ্যে হাই অ্যামাউন্ট অফ ভিটামিন বি কমপ্লেক্স আর ফলিক অ্যাসিড রয়েছে, যেগুলো বলেছে দেখো অ্যান্টি আলসার আর অ্যান্টি কার্সিনোজেনিক, মানে হচ্ছে যেটা ক্যান্সার জাতীয় যে কম্পাউন্ডগুলো ক্যান্সার ঘটায়, তাহলে অ্যান্টি কার্সিনোজেনিক মানে যেটা ক্যান্সার প্রিভেন্ট করে। ঠিক আছে। তারপর দেখো গ্রিন টিতে থাকে ভিটামিন কে, যেটা আমাদের ইন্টারনাল হেমরহেজ, মানে বডির ভেতরে যদি ব্লাড ক্লট হয় এইগুলো প্রিভেন্ট করে। রিউম্যাটিক ইনফ্ল্যামেশন, মানে এই যে বাতের ব্যথা, এগুলোর থেকে কিওর করে। আর মায়োকার্ডিয়াল ইনফার্কশন থেকেও কিওর করে। নেক্সট চলে আসো টাইপস অফ টি প্ল্যান্ট। তো মনে রাখবে যে কিছু কিছু টি প্ল্যান্টের নাম, যেরকম চায়না টাইপ, আসাম টাইপ, ক্যামবোড হাইব্রিড টাইপ। ঠিক আছে। তো দেখো এবার এই যে টি এর সমস্ত প্রোপাগেশন প্রসেসগুলো দিয়েছে, এগুলো অতটাও ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে। আচ্ছা, এটা মনে রেখো যে টিটা কিরম টাইপের ক্রপ না, লিফ ক্রপ। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো অ্যান ইম্পর্টেন্ট স্টেপ ইন টি ম্যানুফ্যাকচার হচ্ছে টিকে টেস্ট করা, এটা একটু খেয়াল রেখো। আচ্ছা, এবার চলে আসছে দেখো ডিফারেন্ট টাইপস অফ অ্যানিমাল বেসড যে ফুড প্রোডাকশন। তো এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে যে হোয়াট ডু ইউ মিন বাই অ্যানিমাল হাজবেন্ড্রি বা হোয়াট ইজ অ্যানিমাল হাজবেন্ড্রি, এটা একটু খেয়াল রেখো। যে কি বলেছে না, আমাদের অ্যানিমাল বেসড যে ফুড প্রোডাক্ট, যেরকম মিট, এগ, দুধ, এইগুলো রেগুলারলি আর যথেষ্ট কোয়ান্টিটিতে পাওয়ার জন্য এই যে সমস্ত অ্যানিমাল থেকে এগুলো পাই, সেগুলোকে রিয়ার্ড করতে হয়, মানে চড়াতে হবে উইথ কেয়ার, যত্ন সহকারে। আর তাদের যে ব্রিডিং, খাওয়া দাওয়ার জন্য অ্যারেঞ্জ করতে হবে। এই প্রসেসটাকেই বলা হয় অ্যানিমাল হাজবেন্ড্রি। ঠিক আছে। তো দেখো এবার চলে আসছে হানিবি। ঠিক আছে, এই যে দেখো হানিবি তাহলে আমাদের করকম হয়, 3 রকম। এটা একটু খেয়াল রেখো যে কী টাইপের হয়: কুইন হানিবি, মেল হানিবি আর ওয়ার্কার হানিবি। তাদের মধ্যে দেখো কুইন হানিবির কাজগুলো একটু খেয়াল রাখবে, কী করে, ডিম পাড়ে। আর মেল হানিবি কী করে, ব্রিডিং করে কুইন হানিবির সাথে, যাতে কিনা নেক্সট প্রজন্ম বা বাচ্চা করার জন্য। তারপর হচ্ছে গিয়ে ওয়ার্কার হানিবি কী করে না, অনেক কাজ করে, এটা একটু খেয়াল রেখো। দেখো ওয়ার্কার হানিবির অনেক কাজ: বিহাইভ কনস্ট্রাক্ট করা, মানে এই যে উপরে দেখো ছবি দিয়েছে, এটাকে বানানো। দেন কালেক্টিং পোলেন গ্রেন সংগ্রহ করা, নেকটার তো জানো মধু। আর কুইন আর মেল হানিবির যত্ন করে, হানি প্রডিউস করে, ওয়্যাক্স প্রডিউস করে, আর ইয়াং যারা তাদের দেখভাল করে। ঠিক আছে, গার্ড করে বিহাইভকে।
এই জন্য যেই কেউ বিহাইভের মানে মৌচাকে কেউ আসে তখনই ওরকম ওরা সব ঘিরে ধরে, যাতে গার্ড করে, তো তার জন্য। ঠিক আছে, তো এবার দেখো একটু খেয়াল রেখো যে ওয়ার্কার হানিবিদের অ্যাবডোমেনে কী রয়েছে, ওয়্যাক্স গ্ল্যান্ড রয়েছে। এটা একটু খেয়াল রেখো। এখানে হানি কালেকশানের প্রসেসটা দিয়েছে, ওটা একটু গল্পের মতো পড়ে নেবে, যদিও অনেকের তোমাদের একটু ঘৃণা লাগতে পারে পড়ে, কিন্তু এভাবেই আসলে হানিটা এক্সট্র্যাক্ট করা হয়। ঠিক আছে, এক্সট্র্যাক্ট নয়, মানে হানি এভাবেই তৈরি হয়। নেক্সট দেখো আছে নিউট্রিশনাল ভ্যালু অফ হানি। এটা একটু দেখবে কী কী রয়েছে না, অনেক গ্লুকোজ রয়েছে, ফ্রুক্টোজ রয়েছে, তাছাড়া রয়েছে অ্যামিনো অ্যাসিডস আর কিছু আদার মিনারেলস লাইক সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম আর ফসফরাস। আর রয়েছে দেখো ভিটামিন এ, বি কমপ্লেক্স আর সি। নেক্সট দেখো এই যে হানিবির যে লাইফ স্টেজটা, এটা একটু খেয়াল রাখবে কী কী স্টেজে রয়েছে না। প্রথমে হয় এগ, তারপর আসে লার্ভা, তারপর পিউপা আর তারপর অ্যাডাল্ট। ঠিক আছে, এবার আসছে দেখো, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট যে এপিকালচার কাকে বলে, হোয়াট ইজ এপিকালচার বা ডিফাইন এপিআরই, এগুলো কিন্তু আসে। তো দেখো কি না, দ্য প্রসেস ইন হুইচ হানিবিজ আর রিয়ার্ড ইন আ সায়েন্টিফিক আর আর্টিফিশিয়াল ওয়েতে, তাদেরকে যে সমস্ত চড়ানো হয় সেটাকেই বলা হয় রিয়ারিং অফ হানিবিজ বা এপিকালচার। আর যেখানে থাকে ওরা সেই জায়গাটাকেই বলা হয় এপিয়ারি, যেখানে চড়ানো হয়। ঠিক আছে, তো এটা দু রকম প্রসেস আছে, একটা আছে ইন্ডিজিনিয়াস, একটা আছে মডার্ন। ঠিক আছে, এটা একটুখানি গল্পের মতো পড়ে নিও। এবার আসছে দেখো ফিশেস। তো ফিশেস যে হয়, ফিশেস তো বিভিন্ন ফিশ, তো প্লুরাল ফিশই হয় যদি সেম টাইপের থাকে, ফিশেস হয় যদি বিভিন্ন আলাদা ক্যাটাগরির মাছ একসাথে থাকে। তো দেখো ফিশারিস মানে এই যে ফিশ প্রোডাকশানের জন্য যে সমস্ত করা হয়, দুটো মেন টাইপে ভাগ করা হচ্ছে। এটা একটু দেখবে, ক্যাপচার আর কালচার। ক্যাপচার কাদেরকে করা হয় না, এই যে দেখো বলেছে যে রিভার আর বড় বড় লেকে রিয়ারিং করা পসিবল নয় মাছদের, তাই মাছদের কোথার থেকে ক্যাপচার করা হয়, নদীর থেকে আর বড় বড় লেক থেকে। আর কালচার হচ্ছে এই যে আমাদের পন্ড মানে পুকুর, ক্যানাল, অল্প যেখানে জল রয়েছে, শ্যালো ওয়াটার্স, ভেরি, এগুলোতে ফিশের প্রোডাকশান বাড়ানো হয়। কিভাবে না, রেগুলারভাবে ফার্টিলাইজার, সার দিয়ে তাদেরকে খাবার সাপ্লাই করে, ডিজিজ যাতে না হয় সেটা একটু দেখভাল করে, আর অন্যান্য সব ইস্যুস মানে প্রবলেমসের টেক কেয়ার করে। তো এবার দেখো এই যে ফিশারিজের লোকেশন অনুযায়ী দুটো ভাগে ভাগ করা হয়। কি কি, একটা আছে ইনল্যান্ড আর একটা আছে ম্যারিন। ইনল্যান্ডের মধ্যে পড়ছে ফ্রেশ ওয়াটার আর ব্র্যাকিশ ওয়াটার, আর ম্যারিনের মধ্যে পড়ছে কোস্টাল আর ডিপসি। তো এবার আছে দেখো কার্পসটা একটু ভালো করে পড়বে। কার্পসটা কারা না, যে সমস্ত বনি ফিশেস রয়েছে, মানে যে মাছদের হাড় থাকে, যারা ফ্রেশ ওয়াটারে থাকে। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কি টার্ম, যে কোথায় থাকে এরা, ফ্রেশ ওয়াটারে থাকে। আর এদের কিন্তু বলেছে যে মাথায় যে ট্রায়াঙ্গুলার হেড থাকে সেখানে কোনো স্কেলস মানে আঁশ নেই, অ্যাক্সেসারি রেসপিরেটরি অর্গ্যান, টিথ ইন দ্য jaw and the presence of swim bladder in their body। যেরকম দেখো এক্সাম্পল, এটা কিন্তু পড়বে যে ওয়াটার কার্পস আর এক্সাম্পল। আর এই যে ডিফারেন্স বিটুইন মাইনর কার্প, মেজর কার্প আর এক্সোটিক কার্প কি, এগুলো একটু পড়বে, এগুলো আসতে পারে। যেমন মেজর কার্প দেখো এক্সাম্পল রুই মাছ, কাতলা মাছ, মৃগেল মাছ, এগুলো হচ্ছে খুব বড় হয় সাইজে, তাড়াতাড়ি গ্রো করে, আর এদেরকে হচ্ছে কমার্শিয়ালি ডিমান্ড রয়েছে। আর মাইনর কার্প যেরকম বাটা, পুঁটি, এরা খুব সহজে গ্রো করে না, ছোট হয় সাইজে, আর কমার্শিয়ালি ইম্পর্টেন্ট নয়, মানে ব্যবসা, বেশিরভাগ তো মানুষরা রুই মাছ, কাতলা মাছ এইসবই খায়। ঠিক আছে, তো ওই জন্য। নেক্সট দেখো এক্সোটিক কার্পস কি, এটা একটু পড়বে, এটা কোয়েশ্চেন আসতে পারে না। দেখো বলেছে যে ফরেন, বাইরের দেশ থেকে যে সমস্ত কার্পস আনা হয় সেগুলো হচ্ছে এক্সোটিক কার্প। ঠিক আছে, তারা ইন্ডিয়ান ক্লাইমেটের সাথে সে সমস্ত মাছ আবার রিপ্রোডিউস মানে পরের বাচ্চা করতে পারে, যেমন হচ্ছে গ্রাস কার্প, কমন কার্প, সিলভার কার্প, আমেরিকান কার্প। তো এবার এখানে আছে কিভাবে ফিশ কালচার করা হয়, এটা ওই গল্পের মতন চাইলে পড়তে পারো। এখানটা এই যে ফার্টিলাইজেশনটা একটু, আচ্ছা এই জায়গাটা একটু পড়ো, যে এই যে স্পার্মস আর এগস ইউনাইট টু প্রডিউস ড্যাশ ইন ফিশেস, কি না স্পঞ্জ। আর মনে রেখো ফার্টিলাইজেশনটা কি না, এগস
with which the sperms have united are the fertilized eggs. এটাকেই বলা হয় ইউনিফিকেশন থেকে ফার্টিলাইজেশন। ঠিক আছে, তারপর এখানে আর্টিফিশিয়াল মেথডে কিভাবে করা হচ্ছে মাছের প্রোডাকশান এটা দিয়েছে, এটা একটুখানি পুরো গল্পের মতন। ঠিক আছে, আচ্ছা, তো এবার দেখো এখানে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে যে কম্পোজিট ফিশ কালচার কি। তো 3টে টাইপ অফ ইন্ডিজিনিয়াস ফিশকে যদি একটাই সিঙ্গেল পন্ডে গ্রো করা হয় সেটাকেই বলা হয় কম্পোজিট ফিশ কালচার। ঠিক আছে, যেমন দেখো বলেছে এটাকে পলিকালচারও বলা হয়। আচ্ছা, এবার দেখো নিউট্রিশনাল ভ্যালু অফ ফিশটা একটু পড়বে, কী কী পাওয়া যায় মাছ খেলে। প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, মিনারেলস লাইক ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, সালফার আর কিছু ভিটামিনস লাইক এ, বি কমপ্লেক্স, সি আর ডি। এবার আসছে পোলট্রি। পোলট্রি মানে জানো যেটা আমরা ওই চিকেন খাই, মুরগির মাংস, ওটা। ঠিক আছে, তো ফাউল দেখো কি আছে, এই যে 3টে টাইপের হয়, লেইং ব্রিড, টেবিল ব্রিড আর ডুয়াল ব্রিড। লেইং ব্রিড মানে যারা দেখো 150 থেকে 200 বা তারও বেশি ডিম পারে একটা বছরে, তাদেরকে স্পেশালি এগসের জন্যই গ্রো করা হয়, যেমন লেগ হর্ন, মাইনরকা। টেবিল ব্রিড মানে যাদেরকে মিটের জন্য করা হয়, যেমন আসিল, চিট্টাগন, ব্রহ্মা আর কোচিন। আর ডুয়াল ব্রিড মানে দুটোই, এগ আর মিট বোথ। তো এইটা একটু এক্সাম্পলগুলো খেয়াল রেখো। আর এই লেইং ব্রিড কাকে বলে, টেবিল ব্রিড কাকে বলে, ডুয়াল ব্রিড কাকে বলে, এগুলো একটু খেয়াল রেখো। ঠিক আছে, এবার আসে দেখো ফাউল 2 রকম হয় ওয়েট অনুযায়ী, যেটা হালকা 2 to 3 কিলোগ্রাম লেগ হর্ন আর মোর দ্যান 3 কিলোগ্রামের নাম কিছু দিয়েছে। আর ফাউল ইনকিউবেশন প্রসেস অনুযায়ী 2 রকম হয়, একটা হচ্ছে সিটার যারা ইনকিউবেট করে এগস, আর নন সিটার যারা ইনকিউবেট করে না এগস। এবার কিভাবে রিয়ারিং করা হয় ওটা বলা রয়েছে, এটা তো একটুখানি এই গল্পের মতো পড়ে নেবে। ঠিক আছে, নিউট্রিশনাল ভ্যালু অফ মিট আর এগটা পড়বে, যে মিট আর এগেই ফাউলের হচ্ছে ইম্পর্ট্যান্ট সোর্স অফ অ্যানিম্যাল প্রোটিন। এতে অন্যান্য যে মিটের মধ্যে হার্মফুল ফ্যাট থাকে সেটা থাকে না, তাছাড়া থাকে অ্যামাইনো অ্যাসিড, আর এগের মধ্যে থাকে ভেরিয়াস এলিমেন্টস লাইক আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম আর ভিটামিনস যেমন এ, বি কমপ্লেক্স, ডি আর ই। এবার আসছে দেখো ব্রয়লার বলে না, ব্রয়লার মাংস, ব্রয়লার মুরগি, এই যেগুলো এখন তোমরা যে জানি না কজন খাও না খাও, এই যেটা সবাই খায় এই চিকেন, সেটাই হচ্ছে ব্রয়লার কিন্তু চিকেন। ঠিক আছে, তাদেরকে শুধুমাত্র মিটের জন্য খুব তাড়াতাড়ি গ্রো করা হয়। এই যে দেখো বলেছে যে গ্রো ভেরি ফাস্ট, তাদের কোনো কাজ থাকে না, শুধু খায়। আর ওদের মানে মাসেল মাস যেটা বডি মাসটা দেখো মাত্র 5 থেকে 7 সপ্তাহের মধ্যেই গ্রো হয়ে যায় বড় সাইজে। আর যারা অন্যান্য যে দেশি মুরগি যেগুলো বড় বড় হয়, ঠিক আছে, ওগুলো হচ্ছে দেখো 12 থেকে 16 সপ্তাহ নেয়, মানে প্রায় 3 থেকে 4 মাস। এই জন্য ওগুলোর দামও বেশি হয়। তাহলে তোমাদের এই হিউম্যান ফুড আর ফুড প্রোডাকশন চ্যাপ্টারটা কমপ্লিট করে দিলাম। আশা করছি আমি যে কোয়েশ্চেনগুলো দিয়েছি এর বাইরে আর কোনো রকম কোয়েশ্চেন আসারই প্রবাবিলিটি খুবই কম রয়েছে, প্রায় নেই বললেই চলে। তো তোমরা যদি ভালোভাবে আমার যে পার্টগুলো করা হলো হিউম্যান ফুডের ভালো করে যদি পড়ো, সবই কোয়েশ্চেন কমন পাবে, এটুকু গ্যারেন্টি দিচ্ছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আজকে এই ভিডিওগুলো তোমাদের জন্যই করা। তোমরা যদি আমাকে একটু সাপোর্ট না দেখাও তাহলে কিন্তু আমিও এই ভিডিওগুলো বানানোর আগ্রহটা ঠিক পাবো না। আশা করি তোমরা সেটা বুঝবে আর আমার পাশে থাকবে। তাহলে ভালো করে সবাই পড়ো, কোনো ডাউট থাকলে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো।